আমেরিকার নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের একটা ফ্লাইট পোর্টল্যান্ড থেকে উড়াল দেয়। এটা ছিল একটা ছোট্ট মাত্র 30 মিনিটের ফ্লাইট কাছাকাছি সিয়াটল শহরে যাওয়ার জন্য। এই ফ্লাইটে খুব বেশি যাত্রী ছিল না, মাত্র 37 জন যাত্রী আর 6 জন ক্রু মেম্বার ছিল। কিন্তু এই যাত্রীরা জানতো না যে তাদের ফ্লাইটে একজন হাইজ্যাকার আছে, একজন লোক নাম ডিবি কুপার। হাইজ্যাকারটা দেখতে একদম সাধারণ ব্যবসায়ীর মতো, সেই রকমই পোশাক পরা ছিল, বিজনেস স্যুট, সাদা শার্ট আর কালো প্যান্ট। বয়স হবে মধ্য 40-এর কোটায়। সে ইচ্ছে করে প্লেনের সবচেয়ে পিছনের সারিতে বসেছিল, সিট নম্বর 18E-তে। প্লেনটা যেই না উড়ল, এই লোকটা একজন এয়ার হোস্টেজের কাছে নিজের পরিচয় দিল। নিজের নাম বলল ড্যান কুপার। হোস্টেজের নাম ছিল ফ্লোরেন্স শেফনার। আর বড় হাসি দিয়ে সে এয়ার হোস্টেসকে একটা চিঠি দিল। শেফনার ছিল মাত্র 23 বছরের মেয়ে, যে ভাবছিল এই লোকটা তার সঙ্গে ফ্লার্ট করতে চাইছে। তাই সে চিঠিটা নিয়ে পকেটে রেখে দিল, পড়ল না। এটা দেখে কুপার বলল তাকে যেন চিঠিটা পড়তে বলা হয়েছে। বলল তার কাছে বোমা আছে। শেফনার যখন চিঠি খুলল, তাতে সুন্দর হাতের লেখায় পরিষ্কার লেখা ছিল, মিস, আমার ব্রিফ কেসে বোমা আছে আর আমি চাই তুমি আমার পাশে বসো। শেফনার চুপচাপ কুপারের পাশে বসে গেল, কিন্তু তবু সে বিশ্বাস করতে পারছিল না যে সত্যিই তার কাছে বোমা আছে কি। তাই কুপার তাকে সুটকেস খুলে তাকে দেখালো। লাল লাল সিলিন্ডার, তার আর একটা বড় সিলিন্ডারের মতো ব্যাটারি ছিল সুটকেসে। কোনো সন্দেহ রইল না যে এটা বোমা। কুপার এয়ার হোস্টেসকে তার দাবিগুলো জানালো। সে চাইছিল সন্ধে 5টার মধ্যে $2 লাখ, তাও আবার ক্যাশ। সব টাকা একটা ব্যাগে করে, সঙ্গে পেছনে 2টা আর সামনে 2টা প্যারাশুট। ল্যান্ড করার জন্য প্লেন রিফিউল করার জন্য ফুয়েল ট্রাক রেডি রাখতে হবে। কোনো চালাকি করার চেষ্টা করলে প্লেন উড়িয়ে দেবে বলে হুমকি দিল। প্লেনের বাকি যাত্রীরা এসব কিছুই জানতো না, আর এয়ার হোস্টেস শেফনারও চাননি অন্য যাত্রীরা যেন জানতে পারে। সে চুপচাপ ককপিটে গিয়ে কুপারের চিঠি পাইলটকে দেখালো। আরেকজন এয়ার হোস্টেস টিনা মাকলুকে জানানো হলো, আর সে কুপারের পাশে বসলো। এই দুই এয়ার হোস্টেজের সাহায্যে প্লেনের ককপিট আর কুপারের মধ্যে যোগাযোগ রাখা হতো। পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানালো, আর খবরটা খুব তাড়াতাড়ি এয়ারলাইন্সের প্রেসিডেন্ট ডোনাল্ড নাইবেরের কাছে পৌঁছালো। তিনিই ছিলেন সিদ্ধান্ত নেওয়ার লোক, আর তিনি একটা আশ্চর্য সিদ্ধান্ত নিলেন। তিনি স্টাফদের বললেন হাইজ্যাকের সব দাবি পুরোপুরি মেনে চলতে, হাইজ্যাকার যা যা চেয়েছে সব পূরণ করতে। FBI এর সঙ্গে কথা বলে তিনি সিয়াটলের একটা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে টাকার ব্যবস্থা করলেন। ব্যাংকের কাছে এমার্জেন্সির জন্য একটা বড় বান্ডিল টাকা রেডি ছিল, কিন্তু এই বান্ডিলের টাকার মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল, এটা পরে বলবো। কিন্তু তোমরা নিশ্চয়ই ভাবছো এয়ারলাইন্সের প্রেসিডেন্ট কেন হাইজ্যাকের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিলেন। এর পিছনে কারণ ছিল রেপুটেন্স। এয়ারলাইন্সের প্রেসিডেন্ট চাননি হাইজ্যাকার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ক আর তার কোম্পানির বড় লোকসান হোক। তাই এই ব্যাপারটা চেপে রাখার জন্য তিনি হাইজ্যাকারের দাবি মেনে নিতে রাজি ছিলেন। একমাত্র সমস্যা ছিল টাকা জোগাড় করতে একটু সময় লাগবে, কিন্তু ফ্লাইট তো মাত্র 8 ঘন্টার। তাই পাইলটদের বলা হলো যে প্লেন ল্যান্ড না করিয়ে টাকা জোগাড় না হওয়া পর্যন্ত সিয়াটলের চারদিকে ঘুরিয়ে রাখতে। এই 8 ঘন্টার ফ্লাইট ধীরে ধীরে 3 ঘন্টা হয়ে গেল। যাত্রীরা তখন কিছুই জানতো না। পাইলটরা ঘোষণা করলেন যে ছোটখাটো টেকনিক্যাল সমস্যার জন্য দেরি হচ্ছে। বাকি যাত্রীরা এটা বিশ্বাস করে নিল। অবশেষে এই ফ্লাইটটা সিয়াটল এয়ারপোর্টে ল্যান্ড করলো 5টা 46 মিনিটে। কুপারের নির্দেশ অনুযায়ী প্লেনটা মেইন টার্মিনাল থেকে অনেক দূরে পার্ক করা হলো। এয়ারলাইন্সের একজন প্রতিনিধি প্লেনের কাছে এলো টাকার ব্যাগ আর প্যারাশুট নিয়ে। 4টা প্যারাশুট আর টাকার ব্যাগ যখন কুপারের হাতে দেওয়া হলো, তখন সে যাত্রী আর ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের যেতে দিল টিনা মাকলো ছাড়া। এরপর প্ল্যান অনুযায়ী প্লেনে তেল ভরা হলো আর আবার উড়াল দিল। এবার প্লেনে শুধু পাইলটরা ছিল কুপার আর টিনার সঙ্গে। কুপার আবার পাইলটদের নির্দেশ দিতে শুরু করলো ফ্লাইটের গন্তব্য, গতি, এমনকি কোণ পর্যন্ত। মেক্সিকো সিটির দিকে উঠতে বলল 10 ফুট উচ্চতায়, উইংস 15 ডিগ্রি কোণে। প্লেনের গতি যতটা সম্ভব কম। পাইলটরা কুপারকে বলল যে এইভাবে উড়লে মেক্সিকো সিটি পর্যন্ত পৌঁছানো মুশকিল, কারণ প্লেনে এত তেল নেই।
কিন্তু কুপার চিন্তিত ছিল না। কুপার বলল, যেমন বলছি তেমনই উড়তে। বন্ধুরা, এরপর যা হলো তা পুরোপুরি অবিশ্বাস্য, একদম ফিল্মের গল্পের মতো। কুপার টিনাকে বলল ককপিটে গিয়ে দরজা বন্ধ করে দিতে। কুপার একাই ককপিটের বাইরে রইল। সে প্যারাশুট বের করে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিল। কয়েক মিনিট পর ককপিটে একটা ওয়ার্নিং লাইট জ্বলল, যেটা বলছিল পিছনের সিঁড়ি খোলা হয়েছে। তখনকার দিনে এই প্লেনগুলোর একটা বিশেষ ফিউচার ছিল। বোয়িং 727 প্লেনের পিছনে একটা সিঁড়ি থাকতো। ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে পিছন থেকে সিঁড়ি নামতো। কুপার সেই সিঁড়ি নামিয়ে প্যারাশুট আর টাকা নিয়ে ঝাঁপ দিয়ে দিল। পাইলট আর এয়ার হোস্টেজরা এটা দেখতে পাননি, কারণ তারা ককপিটে বন্ধ ছিল। আর তখনকার দিনে ককপিটের দরজায় কোনো হুল ছিল না, যেখানে দিয়ে বাইরে দেখা যেত। কিন্তু রাত 8:13 পাইলটরা লক্ষ্য করলো যে প্লেনের পিছনের অংশটা হঠাৎ উপরে উঠে গেল, আর পাইলটদের প্লেন আবার ব্যালেন্স করতে হলো। এরপর পাইলটরা প্লেন নেভাডায় নিয়ে গিয়ে রেনো শহরে ল্যান্ড করলো। পুলিশকে জানানো হলো, আর তারা প্লেন তল্লাশি করলো, কিন্তু কুপারের কোনো চিহ্নই পাওয়া গেল না। পুলিশ যা পেল শুধু একটা টাই ক্লিপ সহ আর প্যারাশুটের কিছু ছেঁড়া অংশ, যেগুলো কুপার টাকার ব্যাগ বাঁধার জন্য ব্যবহার করছিল। এছাড়াও কুপারের কিছু ব্যক্তিগত জিনিস পাওয়া গেল, যেমন সে প্লেনে যে সিগারেট খাচ্ছিল, তখনকার প্লেনে সিগারেট খাওয়া চলতো। This is D.B. Cooper's ticket in the name of Dan Cooper. He needed a way to secure the money on his bag. ইনভেস্টিগেটররা সবকিছু ভালো করে খুঁজলো, আর তারা পেল 66টা আননোন ফিঙ্গারপ্রিন্ট, যেগুলো ক্রু মেম্বার বা অন্য যাত্রীদের নয়। কিন্তু বোমার সুটকেস, টাকার ব্যাগ আর প্যারাশুট সব কুপারের সঙ্গেই উধাও। সেই দিন থেকে FBI কুপারকে খুঁজতে শুরু করলো, কিন্তু কুপারের কোনো হাদিস পাওয়া গেল না। এই তদন্ত 45 বছর চললো। 2016 সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু অনেক প্রশ্নের উত্তর এখনো মিলেনি। ইতিহাসে এটাই একমাত্র হাইজ্যাক যেটা কেউ সমাধান করতে পারেনি। FBI এর জন্য সবচেয়ে বড় রহস্যগুলোর একটা, কুপার কে ছিল, তার কি হলো, টাকা কি কখনো পুলিশ উদ্ধার করতে পেরেছিল? প্রশ্ন অনেক। চলো এই রহস্যটা একটু খোলার চেষ্টা করি। এই ঘটনার দুটো ব্যাপার খুব ইন্টারেস্টিং। প্রথমে, এই হাইজ্যাকের সময় অন্য কোনো যাত্রী বুঝতেই পারেনি যে তাদের প্লেন হাইজ্যাক হয়েছে। কেউ মরেনি, কেউ আহত হয়নি এই হাইজ্যাকে। অনেকে বলে এটা টিনা মাইকেলের জন্য হয়েছিল। তাকে এই হাইজ্যাকের হিরো বলা হতো, কারণ সেই কুপারকে শান্ত রেখেছিল পুরো ফ্লাইট জুড়ে। তার দাবিগুলো পূরণ করিয়েছিল, আর কোনো প্যানিক তৈরি হতে দেননি, যাতে কোনো হইচই বা কেউ আহত না হয়। প্লেনের কো পাইলট রেটাচাক পরে বলেছিলেন, সে এত শান্ত, ঠান্ডা আর সংযত ছিল, আমি ভেবেও পাচ্ছি না এর চেয়ে ভালো কেউ এমন একজন অপরাধীর পাশে বসতে পারতো কিনা। দ্বিতীয় যেটা ইন্টারেস্টিং সেটা হলো, ডিবি কুপার নামটা আমি শুরুতেই বলেছি, লোকটার আসল নাম ছিল ড্যান কুপার, কিন্তু আজকে বেশিরভাগ মানুষ এটাকে ডিবি কুপারের রহস্য বলে। ড্যান থেকে ডেবি হলো কি করে, এটা একজন সাংবাদিকের ভুলের জন্য। তখন জেমস লং নামে একজন রিপোর্টার ছিল যে ডেডলাইনের জন্য দেরি হয়ে যায়। তাড়াহুড়োয় পুলিশ সোর্সের সঙ্গে কথা বলতে বলতে সে নামটা ভুল শুনলো। পুলিশ বলেছিল হাইজ্যাকারের নাম ড্যান কুপার, কিন্তু এই রিপোর্টার শুনলো ডিবি কুপার, আর সেই নামেই খবর ছাপলো। এই খবর অন্য সাংবাদিকরা তুলে নিল, আর নিজেদের কাগজ চ্যানেলে এই নামই বলতে লাগলো। এভাবেই হাইজ্যাকারের নাম বদলে গেল। Daredevil thief called D.B. Cooper. মনোবিজ্ঞানে এই ঘটনাকে বলে অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং হলো একটা কগনিটিভ বায়াস, যেখানে মানুষ প্রথম যে তথ্যটা পায় তার উপর বড্ড বেশি ভরসা করে। কোনো ব্রেকিং নিউজের প্রথম খবরটা যেটা শুনে সেটাই বিশ্বাস করার প্রবণতা থাকে। 2013 সালে এর সঙ্গে একটা মজার থিওরিও বেরিয়েছিল, ব্রান্ডোলিনির ল, যাকে বলে বুলশিট অ্যাসিমেট্রি প্রিন্সিপাল। মিথ্যে ছড়াতে যে এনার্জি লাগে তার চেয়ে অনেক বেশি এনার্জি লাগে সেই মিথ্যে সুদরে সত্যি প্রমাণ করতে। সোজা কথায় মিথ্যা ছড়ানো অনেক সহজ, কিন্তু সেই মিথ্যে সুদরে সত্যি বিশ্বাস করানো অনেক কঠিন। তবে কুপারের ক্ষেত্রে এটা খুবই বড় ভুল ছিল না, শুধু নামটা ভুল হয়েছিল। যাই হোক, হাইজ্যাকারের কাছ থেকে আসল নাম আশা করাও তো ঠিক না। FBI এর প্রথম দিকের তদন্তে দেখা গিয়েছিল যে কুপার যখন প্লেন থেকে ঝাঁপ দিয়েছিল তখন টাকাটা সে নিজের গায়ে বেঁধে নিয়েছিল। টাকার ওজন ছিল প্রায় 10 কেজি। কুপার দুটো প্যারাশুট ব্যবহার করেছিল ঝাঁপ দেওয়ার জন্য।
একটা সামনে আর একটা পিছনে বাঁধা। পুলিশের কাছে এলাকার আন্দাজ ছিল যেখানে কুপার ঝাঁপ দিয়েছিল সে ঝাঁপিয়েছিল ওয়াশিংটনের স্টেটের দক্ষিণ পশ্চিমে। সেখানে পাইন বন রোড আর গিরিখাত ছিল, বাল্লুক থাকতো। তাই শুরুতেই ইনভেস্টিগেটররা বলেছিল কুপারের বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। 10,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ আর পুরো অন্ধকার, রাত 8টায় পুরো অন্ধকার। দ্বিতীয়, কুপার যা পরেছিল তা একদম ঝাঁপ দেওয়ার উপযুক্তই ছিল না। প্যান্ট শার্ট পরে ঝাঁপ, আর বাইরে বৃষ্টি পড়ছিল, ঘন কালো মেঘ আকাশে। 5,000 ফুট উচ্চতায়, মানে পড়ার সময় কুপার কিছুই দেখতে পাচ্ছিল না। তার উপর বাতাসের গতিও গুরুত্বপূর্ণ ছিল। অনুমান করা হয়েছিল কুপার যখন ঝাঁপ দিয়েছিল তখন তার গতি ছিল ঘন্টায় 320 কিলোমিটার। ইউনাইটেড স্টেট প্যারাশুট অ্যাসোসিয়েশন মনে করেছিল আরেকটা সমস্যা ছিল ঠান্ডা জল। নভেম্বর মাসে ওই আমেরিকার অঞ্চলে তাপমাত্রা খুব কম থাকে। যদি কুপার কোনো হ্রদে পড়তো তাহলে সেখান থেকে বেরানো প্রায়ই অসম্ভব হতো। এত ঠান্ডা জলে কয়েক মিনিটের মধ্যেই হাইপোথার্মিয়া হয়ে যেত, আর তার উপর গায়ে বাঁধা ওজন সাঁতার কাটা আরো কঠিন করে দিত। কিন্তু এসবের মধ্যেই পরে কিছু এমন কারণ বেরিয়েছিল যেগুলো ভাবতে বাধ্য করে যে হয়তো কুপার এই ঝাঁপ থেকে বেঁচে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অতটুকুই। ভিডিওটি এখনো সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের অংশ আপলোড হলেই আপনি প্রথমে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।